ইডু পরিবার কর্তৃক আয়োজিত আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা আমার প্রাণের স্টুডেন্ট আছো তোমরা তো জানোই আমরা হচ্ছে নবম দশম শ্রেণী বিশেষ করে এইচএসসি 26 এবং এইচএসসি 27 দুইটা ব্যাচের জন্য আমরা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো আছে এগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকের ক্লাস হবে পদ প্রকরণ এই বিষয়টি নিয়ে, ইংরেজি থেকে যাকে বলে পার্টস অফ স্পিচ। এবং আজকের পদ প্রকরণ ক্লাসে আমি আছি তোমাদের সাথে, তোমাদের প্রিয় রওনক আল ওয়াসি স্যার। তো আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স মাস্টার্স করার পর এখন একটা কলেজে লেকচারার হিসেবে আছি। তো আজকে পুরো ক্লাসটি তোমরা আমার সাথে করবে। যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে। আর আমরা অবশ্যই শিখবো, শুধু শিখবো না, বুঝবো কিভাবে বাংলা দ্বিতীয় পড়াটা কাজ করে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, এই প্রশ্ন পারার জন্য আমার দক্ষতাটা কেমন রাখতে হবে, এই বিষয়গুলো আমরা শিখব। তাহলে তোমাদেরকে আবারও আজকের ক্লাসে স্বাগতম জানাই। আমরা আমাদের পড়ায় চলে আসতেছি। তো একটু খেয়াল করো যে আজকের যে আমাদের এই যে পদ প্রকরণ, এই যে আমরা বিষয়টি শিখব, এটা কিন্তু অর্ধেক আমরা গত ক্লাসে শিখে আসছি। তো আমরা গত ক্লাসে একটা প্রশ্ন ছিল যে স্যার আপনারা যখন 9-10 নবম দশম শ্রেণীতে যখন ছিলেন তখন আপনারা হচ্ছে বিষয়টাকে পদ প্রকরণ বলতেন, কিন্তু আমাদের বইয়ে এটাকে বলা আছে শব্দের শ্রেণী বিভাগ। তাহলে আমরা শব্দের শ্রেণী বিভাগ বললাম আর আপনারা পদ প্রকরণ বললেন, দুইটা কি আলাদা বিষয়? দুইটা কিন্তু আলাদা বিষয় না, ঠিক আছে? দুইটা একই বিষয়। যে দিক থেকে আমরা চিন্তা করি বিষয়টা এরকম যে ধরো একটা গ্লাসের হাফ গ্লাস, অর্ধেক অংশ পানি আছে। হ্যাঁ, যখন আমি তোমাকে বললাম বিশাল এখানে কি দেখতে পাচ্ছ, তুমি বললা স্যার এই গ্লাসটির অর্ধেক খালি আছে। আচ্ছা, তারপর আমি ধরো সুমাইয়াকে বললাম সুমাইয়া এই গ্লাসটা দেখে তুমি কি বুঝতে পারতেছো? ও বলল স্যার অর্ধেক গ্লাসটা ভরা আছে। তাহলে কেউ বলল স্যার অর্ধেক গ্লাসটা খালি আছে, কেউ বলল স্যার অর্ধেক গ্লাসে পানি আছে। একই একটা গ্লাসেরই ব্যাপার, কিন্তু একজন বলল নাই দিয়ে, আরেকজন বলল হ্যাঁ দিয়ে। তাহলে দুইটা কি মিথ্যে কথা? দুইটাই মিথ্যে কথা না, দুইটাই সঠিক যে দিক থেকে চিন্তা করছে। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাও আমরা যে দিক থেকেই চিন্তা করি না কেন, আমাদের ইংরেজি পড়াটা কিন্তু আমাদের বুঝতে হবে। ইংরেজিতে এটার নাম একটাই, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। বাংলায় যেটাকে আমরা বলবো পদ প্রকরণ, কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীতে দেয়া আছে শব্দের শ্রেণী বিভাগ, একই কথা। তো গতদিন আমরা বিশেষ্যর পুরো শ্রেণী বিভাগটা শিখে ফেললাম, তারপর সর্বনামের শ্রেণী বিভাগটা শিখে ফেললাম, তারপরে আমরা শিখেছি বিশেষণ, এবং শেষের অংশে আমরা শিখেছি হলো ক্রিয়া বিশেষণ। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ পড়াগুলোই পড়ব। আমরা মনে হয় বিশেষণ শিখি নাই, আমরা সর্বনাম পুরোটা গত ক্লাসে শিখলাম। তো আজকে আমরা ক্রিয়াপদ বা ভার্ব ইংরেজিতে এটা ভালো করে শিখব, তারপর আবেগ শব্দ, অনুসর্গ, যোজক শব্দ এগুলো শিখব। তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের পড়া পদ প্রকরণের বিশেষণটা একটু রিভিশন করব, পাশাপাশি আগের ক্লাসের পড়াগুলো রিভিশন করব। তো ক্লাসটা একটু আমি দ্রুত নেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে, বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম যে আমাদের পদ প্রকরণে আজকের ক্লাসের আমাদের পড়া, সেই পড়াটা হচ্ছে আমরা বললাম এটা ক্রিয়াপদ নিয়ে আমরা পড়তেছি। হ্যাঁ, তো তার আগে আমাকে একটু কমেন্টে লিখো তো তোমরা বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তানহা তুমি লিখছো যে স্যার বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা পড়তেছি হলো ক্রিয়াপদ এই পড়াটা। তাহলে এই ক্রিয়াপদ পড়াটাকে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে ভার্ব। ইংরেজিতে বলে এটাকে ভার্ব। এখন আমরা তো ভার্ব সম্পর্কে মোটামুটি বুঝতে পারি, আর বাংলায় যখন আমি ক্রিয়াপদ বললাম বা ক্রিয়া বললাম তখন কি বিষয়টা, এটা তোমাদের বইয়ের আলোকে আমি একটু বুঝাই দিই, কারণ বইয়ের ভাষাটা বোঝাটা গুরুত্বপূর্ণ। তুমি যদি বইয়ের ভাষা বুঝতে পারো তাহলে আজকে তোমার যে রৌনক স্যার তোমাকে দেখাই দিল এটা কিন্তু আর লাগবে না, তুমি নিজেই বড়শি দিয়ে মাছ ধরার মতো শিখে ফেললা। তো বইয়ের কথাগুলো একটু আমার সাথে সাথে একটু বোঝার চেষ্টা করো, আর কোনো না বুঝলে অবশ্যই তো প্রশ্ন করবা। আর ইডু পরিবারে আমরা আছি তোমাদেরকে সবচেয়ে সহজ করে বোঝানোর জন্যই, তাই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো ক্রিয়াপদ সম্পর্কে কি বলা আছে। বলা আছে যে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে, কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে, তাকে ক্রিয়াপদ বলে।
কথাটা একটু কঠিন লাগতেছে, একটু আমরা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এখানে দুইটা উদাহরণ দেয়া আছে, হ্যাঁ, এখানে লেখা আছে রাজীব খেলছে, তারপর আছে বৃষ্টি হতে পারে। তাহলে এই যে রাজীব খেলছে কথাটা যদি একটু আমরা বোঝার চেষ্টা করি, রাজীব হচ্ছে আমাদের ইংরেজিতে বললে সাবজেক্ট, বাংলায় বললে হচ্ছে কর্তা। আরও একটু যেহেতু আমরা পদ প্রকরণ পড়তেছি তাহলে আমরা এটা জানি, এটাকে বলা হয় বিশেষ্য। তাহলে আমরা বললাম আমাদের কর্তা বিশেষ্য, ইংরেজিতে সাবজেক্ট, এটা হচ্ছে রাজীব। রাজীব সম্পর্কে যখন একটু একটু বিস্তারিত বলা হচ্ছে, এখানে একটু খেয়াল করো, কর্তা কি করে বা কর্তা কি ঘটে। তাহলে আমরা ক্রিয়াপদ মানে যেটা বুঝতে চাচ্ছি, এখানে কর্তা থাকবে। কর্তা মানে কি? কর্তা মানে ইংরেজিতে সাবজেক্ট, বাংলায় কি? বাংলায় তো কর্তা আমি বললাম, পাশাপাশি আরেকটু সহজ করার জন্য পদ বা শব্দশ্রেণী বললে এটা হচ্ছে আমাদের বিশেষ্য। আরেকটা কে বসতে পারে? আরেকটা বসতে পারে সর্বনাম। তাহলে আমার কর্তার জায়গা সাবজেক্টের জায়গায় একটা বিশেষ্য অথবা একটা সর্বনাম বসলো, বসে কর্তা সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, আমাদের কর্তা সম্পর্কে কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে কর্তার কাজ করা বুঝাইলে সেই যে শব্দটা ওটা বুঝাবে তাকে আমরা বলি ক্রিয়া, আর ইংরেজিতে বলি ভার্ব। ইংরেজির ক্রিয়া আর বাংলায় ক্রিয়ার অবস্থানের একটু পার্থক্য আছে, আমি একটু উদাহরণ দিয়ে বলবো। তার আগে তোমাদের বইয়ের কথাটা বুঝতে পারলে কিনা একটু খেয়াল করো। তাহলে কর্তা আমি বললাম, কর্তা কি করে বা কর্তার কি ঘটে তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে, সেই পদটাকে আমরা বলবো ক্রিয়া। তাহলে রাজীব আমাদের এখানে সাবজেক্ট, রাজীবের একটা কাজ করতেছে। রাজীব কি করতেছে দেখো, রাজীব খেলছে। হ্যাঁ, এই যে খেলছে শব্দটা রাজীব সম্পর্কে কোনো কাজ করা বোঝাচ্ছে, এই জন্য খেলছে এই শব্দটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্রিয়া, ইংরেজিতে যাকে বলে ভার্ব। এখন তোমাদের আমি যে বিষয়টা একটু বলতে চাচ্ছি, ইংরেজির সাথে বাংলার পার্থক্যটা একটু বুঝে নাও। আমরা ইংরেজিতে লিখলাম আই ইট রাইস, হ্যাঁ, আমরা লিখলাম যে আমি ভাত খাই। এখন বাংলা হলে আমি কি লিখি একটু দেখো, আমি ভাত খাই। একটা জিনিস এখন একটু দেখো, ইংরেজির আমাদের যে ক্রিয়াপদটা আছে, ইংরেজির ক্রিয়াপদটা আছে মাঝখানে, ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর বাংলায় কি? বাংলায় হচ্ছিল কর্তা, বা এটার যদি পদ বিবেচনা করো এটা বিশেষ্য, তারপর হচ্ছে আমার এটা হচ্ছে কর্ম, বা এটা যদি আমরা ইংরেজিতে বলি অবজেক্ট, হ্যাঁ, এইটা আমরা বলতেছি যদি অবজেক্ট, তারপর হচ্ছে এই আমার কাঙ্ক্ষিত ভার্ব, ভার্ব বা বাংলায় যেটা আমাদের ক্রিয়া। যদি পদ দিয়ে বলো তাহলে ক্রিয়াপদ। তাহলে বাংলার ক্রিয়াপদটা হয় বাক্যের শেষের অংশে, আর ইংরেজির ক্ষেত্রে ক্রিয়াপদটা হয় মাঝখানে। এটা হচ্ছে একটু হালকা পার্থক্য বাংলার সাথে ইংরেজির। কিন্তু ইংরেজিতে ক্রিয়াপদ মানে আমরা যা বুঝি, ভার্ব মানে যা বুঝি, বাংলার ক্ষেত্রে আমরা ক্রিয়াপদ মানে তাই বুঝি। তাহলে এইটা আমার যারা তোমরা স্টুডেন্ট আছো, ইডু পরিবারের স্টুডেন্ট, তোমাদের একদম বেসিক নলেজ। আমি এখানে একটু সময় দিলাম কেন? কারণ প্রথমটা তো ভালো করে বুঝতে হবে। তাহলে আশা করি তোমরা ক্রিয়াপদ সম্পর্কে একটু বুঝতে পারলা। এখন আমরা একটু কঠিন উদাহরণ, যে আমরা সাবজেক্ট বোঝা যায় কি বোঝা যায় না, এমন একটা উদাহরণ একটু খেয়াল করি। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে বৃষ্টি হতে পারে। আজকে ঢাকার আবহাওয়া যেমন একটু খারাপ, বৃষ্টি হচ্ছে বিকালের পর থেকে, এরকম বলা হচ্ছে যে বৃষ্টি হতে পারে। তাহলে এখানে হতে পারে এটা একটা কাজ করা বোঝাচ্ছে, হতে পারে, তাই না? এই যে হতে পারে একটা কাজ বুঝায়, কাজ বুঝাইলেই বুঝবা বাংলায় সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। হ্যাঁ, এই যে ক্রিয়া, তাহলে আমরা বুঝতে পারলাম হতে পারে আমার এখানে ক্রিয়া। এখন আমরা খুঁজবো এই যে ক্রিয়াপদটা আছে, ক্রিয়াপদটা এরকম হলো কেন, বা এর ক্রিয়ার কালটা কেমন? এটা কি অতীতের কোনো ঘটনা, এটা কি বর্তমানের কোনো ঘটনা, না ভবিষ্যতের কোনো ঘটনা? তো আমরা ক্রিয়াপদ পড়ার পর কিন্তু এই স্ট্যান্ডে আমাদেরকে আসতে হবে। ইংরেজিতে টেন্স, শুধু ক্রিয়াপদ বুঝলে হবে না, ক্রিয়াপদের পাশাপাশি এই টেন্সটাও বুঝতে হবে, কি কারণে আমার ক্রিয়াপদটা একটু চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের যেমন এখানে বলা আছে বৃষ্টি হতে পারে, মানে এটা একটা সম্ভাবনা। আমি যদি এখানে এইভাবে বলতাম বৃষ্টি হচ্ছে, তাহলে আমার এখনই হচ্ছে বাস্তব একটা লাইভ একটা ঘটনা, এরকম বোঝাচ্ছে।
তো আমাদের আজকের পড়া ক্রিয়ার কাল না বা টেন্স না, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা ক্রিয়াপদ সম্পর্কে প্রথম বেসিকটা শিখলাম। এটা হচ্ছে কর্তার যে কোনো কিছু কাজ করে, সেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। ক্রিয়াপদ বাংলায় কোথায় থাকে? বাক্যের শেষের অংশে। এটা গেল আমাদের 1 নাম্বার বেসিক। এখন আমরা এই ক্রিয়াপদের বিস্তারিত একটু শিখব। তার আগে তোমাদের বইয়ে কি আছে একটু খেয়াল করো। তোমাদের বইয়ে আছে এই যে ক্রিয়াপদটা আছে আমাদের, এটার যদি সবচেয়ে ছোট অংশ আমি চিন্তা করি, মানে একটা ক্রিয়াপদ আমি নিলাম, এর সবচেয়ে ছোট অংশটা কি? ক্রিয়ার সবচেয়ে ছোট যে অংশটা তাকে বলা হয় ক্রিয়ামূল। এখানে একটা লাইন লেখা আছে, একটু খেয়াল করো। লেখা আছে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত করে ক্রিয়া গঠিত হয়। তো আমরা যখন এই যে পদ প্রকরণ পড়াটা শুরু করলাম, আমরা অনেকটা সময় মিলে একটা জিনিস বোঝার চেষ্টা করছি, শব্দ আর পদ এই পার্থক্যটা করব কিভাবে, আর পদ কখন বলবো। আমরা আবার একটু রিভিশন করে নেই। আমরা বলছিলাম শব্দের সাথে যখন কোনো শব্দাংশ যুক্ত হয়, যুক্ত হয়ে বাক্যের মধ্যে ওই শব্দটা আমরা ব্যবহার করি, তখন আর শুধু শব্দ থাকে না, শব্দটা পরিবর্তিত হয়ে পদ হয়ে যায়। তাহলে এখানে খেয়াল করো, আমরা পড়ো, এটা আমাদের ছোট শব্দ। এই ছোট শব্দটা আমরা পড়ছে লিখলাম। এই যে পড়ছে আমি লিখলাম, তখন আমি একটু বিভক্তি যুক্ত করে আমি এটাকে পদে পরিণত করছি। তাহলে আমরা আজকে যেটা বলতে চাচ্ছি, আমাদের ক্রিয়ামূল বা ধাতু আছে, তাই না? এই যে যেমন পর, এখানে উদাহরণ পর দিয়েই আছে। তাহলে এই পর উদাহরণটার সাথে একটা বিভক্তি কি শব্দের শেষের দিকে যুক্ত হয়, যুক্ত হয়ে ক্রিয়াপদটা আমাদের গঠন করে। এর জন্যই আমরা শুধু ক্রিয়া বলছি না, আমরা ক্রিয়াপদ এভাবে বলতেছি। তাহলে এখানে খেয়াল করে দেখো, পর শব্দটার সাথে ই যুক্ত হয়ে পরি আছে, পর শব্দটার সাথে এ যুক্ত হয়ে পরে আছে, পর শব্দটার সাথে বে যুক্ত করে পড়বে আছে। তাহলে একটা ক্রিয়ার সবচেয়ে ছোট অংশ, এটাকে কি বলে? ধাতু বা ক্রিয়ামূল। এটা আমাদের জন্য একটা বেসিক ইনফরমেশন। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, এই যে আমাদের ক্রিয়াপদগুলো আছে, এগুলা নির্ভর করে পক্ষ, পুরুষ বা কালভেদে। আমি যেটা তোমাদের ক্রিয়াপদ বোঝানোর সময় বললাম, এই যে একটা ক্রিয়াপদ কেমন হবে এটা নির্ভর করে টেন্সের ওপর বা ক্রিয়ার কালের ওপর। যখন আমরা বর্তমান কালে আছি তখন আমরা বলছি পড়ছে, পড়ি, আর যখন আমরা ভবিষ্যৎকালে হবে তখন আমরা বলবো পড়বে। এই যে বিষয়টা, ঠিক আছে? দেখো, আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তুমি হলে তুমি পড়ো, তোমরা পড়ো, সে পড়ে, এভাবে একটু পার্থক্য হয়। এরপর আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ক্রিয়ার প্রকারভেদ। তো এই ক্রিয়ার প্রকারভেদটা কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তো পড়ি সবাই, কিন্তু আমরা মনে রাখি কতটুকু? আজকের ক্লাসটা তোমরা যখন করবা, তোমরা যখন ক্লাসটা করতেছো, তোমরা যদি বুঝতে না পারো বারবার করে পড়ো। বারবার করে পড়লে যে কোনো জিনিসই অনেক দিন মনে থাকবে। তুমি ভুলে যাচ্ছ, আজকে পড়ছো, একবার দুইবার ভুলে গেছো, একদমই মন খারাপ করবা না। তুমি আরও 2-1 দিন পর আবার একটু রিভিশন দাও। যত বেশি রিভিশন দিবা তত এই পড়াগুলো তোমার কাছে শার্প হবে, তুমি তত বেশি মনে রাখতে পারবা। এই জন্য ভুলে গেলে মন খারাপ করবা না, বারবার করে পড়বা। তাহলে এখানে আমরা বলতেছি আমাদের ক্রিয়াপদ যেটা আছে এটা কয়েকটা অ্যাঙ্গেল থেকে, কয়েকটা দিক থেকে চিন্তা করলে আমাদের প্রকারভেদটা হয়। তো প্রথম যে আমাদের ক অংশটা আছে, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া 2 প্রকার বলা আছে। ভাব প্রকাশ কথাটা কেমন একটু খেয়াল করো। যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, হ্যাঁ, তাকে সমাপিকা ক্রিয়া বলে। তাহলে এখানে লেখা আছে ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে, এই যে করবে আমার ক্রিয়াপদটা আছে, তার আগে এখানে করে একটা ক্রিয়াপদ আছে। যদি আমি বলি ভালো করে, তারপর আরও অনেকগুলো কথা শোনার একটা ইচ্ছা জাগে না? ভালো করে আসলে কি? হ্যাঁ, ভালো করে এখানে কি লেখা আছে? পড়াশোনা করবে। তাহলে ভালো করে, এই করে ক্রিয়াপদটা দিয়ে আমার মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে না। এই জন্য করে অংশের এই ক্রিয়াপদটা আমার সমাপিকা না, মানে যেটা বক্তব্য সমাপ্ত করে এমন না। তাহলে ভালো করে পড়াশোনা করবে, আমি আমার কথাটা একদম ক্লিয়ার বুঝে গেলাম। তাহলে এখানে করবের মাধ্যমে আমার বক্তব্যটা শেষ হলো, মানে সমাপ্ত হলো। এই জন্য আমরা এই করবে, আমরা ক্রিয়াটাকে বলতেছি সমাপিকা ক্রিয়া, যে বক্তার বক্তব্য, কর্তার বক্তব্য বা সাবজেক্টের
বক্তব্যকে সম্পূর্ণ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। তাহলে ভাব প্রকাশের দিক থেকে আমরা চিন্তা করতেছি, ভাব প্রকাশ মানে বোঝাচ্ছে বাক্যটা সে সম্পূর্ণ করতে পারতেছে কিনা বা বাক্যটা সে অসম্পূর্ণ রাখলো কিনা। বাক্যটা অসম্পূর্ণ রাখলে অসমাপিকা, বাক্যটা যদি সমাপ্ত করতে পারে তাহলে সমাপিকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম সমাপিকা মানে যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করে। তাহলে ভালো করে সম্পূর্ণ হচ্ছে না, তারপর কি পড়াশোনা করবে, এটা দিয়ে কমপ্লিট, তাহলে করবে আমাদের সমাপিকা ক্রিয়া। তাহলে করেটা কি, করেটা আমাদের অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া এখানে কি লিখে আছে দেখো, যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। ভালো করে পড়াশোনা করলে, এই যে ভালো করে এটা একটা, তারপর করলে এটা একটা, এগুলো কি, এগুলো হচ্ছে অসমাপ্ত ক্রিয়া, যেটা বক্তব্য সমাপ্ত করে না, মনের ভাবটা সমাপ্ত করে না, এগুলোকে আমরা এই জন্য বলতেছি অসমাপিকা ক্রিয়া। তাহলে তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আর কি তোমাদের কাছে এটা মানে একদম অসুবিধা লাগবে? এখন আমাকে একটু কমেন্টে লিখে তো তোমরা স্পষ্ট বুঝছো কিনা সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি। আবার একবার বলে দিলাম, সমাপিকা মানে যে বক্তব্যটাকে শেষ করতে পারে, অসমাপিকা মানে কি যে বক্তব্যটা কমপ্লিট করতে পারে না, অর্ধেক বলার পর আরও কিছু শুনতে হয়, আরও একটা দুইটা ক্রিয়াপদ লাগে। তাহলে একটু কমেন্টে বলো তো তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা, ওয়াফি, জারিফ, তারপরে আরও আছে তোমরা এখানে হচ্ছে হলো সাদিকুল, সাব্বির, হ্যাঁ, তারপর হচ্ছে হলো জিয়াদ, জান্নাতুল, সবাই মোটামুটি বুঝতে পারছো। তাহলে আমরা এর পরের অংশে যাব, একটু খেয়াল করো। আমরা বললাম আমাদের যে অসমাপিকা ক্রিয়াটা আছে, এই অসমাপিকা ক্রিয়াটা আমাদের তিন ধরনের হয়। একটা হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া, একটা ভাবী অসমাপিকা ক্রিয়া, একটা শর্ত অসমাপিকা ক্রিয়া। তাহলে ভূত অসমাপিকা ক্রিয়া কি, সে গান করে আনন্দ পায়, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের কাজটা করতে পারে। আর ভাবী অসমাপিকা কি, যে গান শিখতে রাজশাহী যায়, গান কি পুরোপুরি শিখছে, পুরোপুরি শিখে নাই, শিখতেছে। আর শর্ত অসমাপিকা গান করলে তার মন ভালো হয়, একটা শর্ত থাকে, গানটা যদি সে করে তাহলে মন ভালো হয়, এটা শর্ত অসমাপিকা ক্রিয়া। আর যেটা এখনো কমপ্লিট না সেটা হচ্ছে ভাবী বা ভবিষ্যতে হবে, ভাবী মানে ভবিষ্যতে যেটা হবে। আর ভূত মানে কি, যেটা রানিং, যেটা দিয়ে রানিং বুঝতে পারে ওই ক্রিয়াপদটা। এগুলো এত ইম্পর্টেন্ট না জানার জন্য, শুধু জানতে হবে। এরপরে আসো বাক্যের মধ্যে কর্মের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে আমাদের যে ক্রিয়াপদটা আছে, এই ক্রিয়াপদটা আমাদের তিন প্রকার। এখন প্রশ্ন হলো, স্যার কর্ম জিনিসটা কি, তাই না? এখন একটা প্রশ্ন চলে আসে না যে স্যার কর্ম জিনিসটা কি, একটু আমাকে যদি আগে বুঝাই দিতেন। একটু উদাহরণগুলো খেয়াল করো। এখানে লেখা আছে যে সে বই পড়ছে, তাই না? এই উদাহরণটা একটু খেয়াল করো তোমরা। আমরা লিখছি সে বই পড়ছে, এখানে পড়ছে হলো আমার সকর্মক্রিয়া। তো এই যে সকর্মক্রিয়া আছে, বই হলো পড়ছে ক্রিয়ার কর্ম। তাহলে আমরা কারক পড়ার সময় শিখবো, বা তোমরা যারা কারক পড়ছো তোমরা সেখানে কর্মটা সহজে চিনতে পারো। যদি কর্মকে আমরা পাবো কি বা হ্যাঁ কাকে প্রশ্ন করে, আমরা যখন কি বা কাকে প্রশ্ন করব, কি বা কাকে প্রশ্ন করে যখন উত্তর পাবো, তাহলে সেটাকে আমরা বলবো কর্ম। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, সে বই পড়ছে, সে কি পড়ছে, সে বই পড়ছে। যখন এরকম কি প্রশ্ন করে উত্তর পাবো আমরা, তখন আমরা বলবো ওই বাক্যের মধ্যে একটা কি আছে, কর্ম আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো আমাদের বইটা হচ্ছে একটা কর্ম। তাহলে এখানে একটু আমরা প্রশ্ন করি, সে ঘুমায়, হ্যাঁ সে ঘুমায়, সে কি করে, সে কি, এই কি প্রশ্নের কিন্তু কোনো উত্তর নাই, এই জন্য এখানে লেখা আছে এই বাক্যে কোনো কর্ম নাই। তাহলে আমাদের বিবেচনা হচ্ছে কর্মটা বোঝা। কর্ম মানে হচ্ছে ইংরেজিতে অবজেক্ট। তো এই অবজেক্টটার বাংলা হচ্ছে আমরা বললাম কর্ম। এইটা সাধারণত হয় বিশেষ্য, হ্যাঁ নাউন হয় এটা। আর এটা বের করব কিভাবে আমরা, এটা বের করব আমরা হচ্ছে কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাবো। তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম, সে কি পড়ছে, বই পড়ছে। তাহলে এই বইটা হচ্ছে আমাদের একটা কর্ম। এখন আমরা যে ক্রিয়াপদের শ্রেণী বিভাগটা পড়তেছি, এখানে আমরা বলতেছি যে আমার কর্ম আছে বা নাই এর ভিত্তিতে আমার ক্রিয়াপদটা তিন প্রকার। একটা হচ্ছে অকর্মক,
যেখানে কর্ম থাকবে না, আরেকটা সকর্মক যেখানে কর্ম থাকবে, আরেকটাতে 2-এর বেশি 3 বা 4 এমন কর্ম থাকতে পারে। তাহলে অকর্মকে কর্ম আমার নাই, এই উদাহরণটা এখানে আমরা দেখতে পেলাম। সকর্মক আমরা সে বই পড়ছে তার একটা উদাহরণ পেলাম। তারপর আরেকটা থাকবে যেটা হচ্ছে দ্বিকর্মক, 2টা কর্ম থাকবে। তাহলে একটু আমরা দেখি আমরা এই প্রশ্নের উত্তরটা পাই কিনা। শিক্ষক ছাত্রকে বই দিলেন। হ্যাঁ, শিক্ষক কাকে বই দিলেন? এই দেখো, একটু একটু খেয়াল করো তোমরা। শিক্ষক কাকে বই দিলেন? কাকে? উত্তর হবে ছাত্রকে। তারপর দেখো কি দিলেন? বই দিলেন। এই বইটাকে কি দিয়ে প্রশ্ন করে? তাহলে কি এবং কাকে 2টা প্রশ্নের উত্তর যদি পাই, 1 আর 2, এই 2টাই যদি থাকে তাহলে আমরা বলবো কর্ম কয়টা আছে? কর্ম আছে 2টা। তাহলে 2টা কর্ম থাকলে তাকে আমরা বলতেছি দ্বিকর্মক। দ্বি মানে 2, দ্বি মানে কি 2। এরকম আমরা সমাসেও একটা পড়া পাবো। সমাসে আমরা দ্বিগু যখন পড়ি, দ্বিগু, হ্যাঁ, আর দ্বিগু মানে হচ্ছে 2 সংখ্যা, 2 সংখ্যা, হ্যাঁ, 2 সংখ্যা। তাহলে এই যে সংখ্যা, দ্বিগু মানে 2, তাহলে এই যে 2 সংখ্যা আমরা পেলাম, তাহলে এই যে দ্বি মানে কিন্তু 2 বোঝায়। তাহলে দ্বিকর্মক মানে কি 2টা কর্ম। তাহলে আমরা প্রথমেই একটা দেখলাম আমাদের ভাবটা সম্পূর্ণ হয় কিনা। মনের ভাব যদি কমপ্লিট হয় ক্রিয়াপদ দিয়ে, তাহলে আমাদের সমাপিকা ক্রিয়া। মনের ভাবটা যদি সম্পূর্ণ না হয় অসমাপিকা। তারপর হচ্ছে কর্ম দিয়ে, একটা অকর্মক যেখানে কর্ম থাকবে না। কর্ম কি? কর্ম হচ্ছে অবজেক্ট, এটা কি বিশেষ্য হয়। এটা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হয়? নাহলে কাকে দিয়ে। তাহলে যেখানে থাকবে না সেটা অকর্মক, যেখানে কর্ম থাকবে সকর্মক, 1-এর বেশি কর্ম থাকলে দ্বিকর্মক। তাহলে আমার এই হচ্ছে টোটাল কর্ম বিবেচনা করে আমার ক্রিয়াপদ, তাই না? আচ্ছা, তাহলে এখানে তোমাদের বই থেকেই আমরা বুঝাই দিলাম, তোমাদের বইয়ের মধ্যেই গুছানোভাবে আছে। তারপরে আমরা ক্রিয়াপদ যেটা বিবেচনা করব সেটা হচ্ছে গঠনের ভিত্তিতে। হ্যাঁ, তাহলে এই গঠনের ভিত্তিতে ক্রিয়াপদটা একটু আমরা খেয়াল করি। আচ্ছা, এখানে দেখো, এখানে লেখা আছে যে গঠন বিবেচনায় আমাদের ক্রিয়াপদটা 5 প্রকার। প্রথমেই লেখা আছে সরল ক্রিয়া। হ্যাঁ, সরল ক্রিয়া মানে কি? সরল ক্রিয়া মানে সহজ সরল, যেখানে একটা ক্রিয়াপদই থাকবে, কোনো অসমাপিকা ক্রিয়া, কোনো অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, এত ভেজাল থাকবে না। তাহলে যেটা সহজ সরল ভেজাল মুক্ত একটাই ভার্ব থাকবে, সেটাকে আমরা বলতেছি আমাদের সরল ক্রিয়া। আর তোমাদের এই বইয়ের সংজ্ঞার মধ্যেও তাই দেয়া আছে, একটু দেখো। একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয়, কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে, তাকে সরল ক্রিয়া বলছে। ছেলেরা মাঠে খেলছে, ছেলেরা মাঠে খেলছে একটাই আমার ক্রিয়া। সে লিখছে একটাই আমার ক্রিয়া। তাহলে এটা আমার গেল সরল ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার কথাটা কিন্তু আমাদের লাগবে। আমাদের বাচ্য পড়তে গেলে, আমাদের হচ্ছে হলো যখন আমরা কারক পড়ব তখন পড়তে গেলে, হ্যাঁ, এই বিষয়টা আমাদের অনেক লাগে। প্রযোজক, প্রযোজ্য। তো এখন আমরা বুঝে নিব, তখন আমরা রিভিশন করব। তাই বাংলা পড়ার সময় যখনই পড়বা একটু ইফোর্ট দিয়ে পড়বা, একটু বুঝে বুঝে মিলাই নিয়ে পড়বা, তাহলে এত সময় দিতেও হবে না, আর এত তুমি খারাপও করবা না, তোমার বেসিকটা হবে ভালো। তাহলে আমরা যেটা বলতেছি, আমাদের প্রযোজক, প্রযোজক শব্দের মানেটা আমাদের একটু বুঝতে হবে। একটু খেয়াল করো কি আছে তোমাদের বইয়ের মধ্যে লেখা। কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। যখন সাবজেক্ট অন্যকে দিয়ে কোনো কিছু কাজ করাবে, তাহলে এই যে সাবজেক্ট অন্যকে দিয়ে কাজ করাচ্ছে, এই সাবজেক্টটাকে তখন আমরা বলবো আমাদের প্রযোজক। যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ কাজ করায় নিচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রযোজক ক্রিয়া। তাহলে এখানে একটু খেয়াল করি আমরা, আমাদের আগে প্রযোজক জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। এখন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, তিনি যে অঙ্ক আমাকে করাচ্ছেন, অঙ্কটা কে করতেছে? অঙ্কটা আমাকে, মানে আমি করতেছি না বা আমি বুঝতেছি না। তাহলে এখানে খেয়াল করো, এখানে তিনি আমাকে দিয়ে কাজটি করাই নিতেছেন, এই জন্য তিনি হচ্ছে আমার কি এখানে প্রযোজক, আর আমাকে এটা হচ্ছে আমাদের প্রযোজ্য। হ্যাঁ, এই জিনিসটা আমরা যখন কর্ম পড়তে যাব আরও ভালো করে বুঝতে পারবো। যেমন ধরো একটা উদাহরণ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। হ্যাঁ, মা শিশুকে যে চাঁদ দেখাচ্ছেন,
মা তো নিজেও দেখতেছেন, আবার শিশুকেও দেখাচ্ছেন। তাহলে মাটা কি? মাটা হচ্ছে আমার প্রযোজক, যে নিজে কাজটা করাই নিতেছে। আর এই যে শিশু আছে, এই শিশু শব্দটা হচ্ছে আমার এখানে প্রযোজ্য। তো এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিত শিখতে পারবো। তো এখন আমাদের যতটুকু পড়া আছে একটু আমরা খেয়াল করি। আমরা বললাম আমাদের এখন গঠন অনুসারে আমরা সরল ক্রিয়াতে কি বললাম, একটা ক্রিয়াপদ থাকবে, কোনো অত কঠিন কিছু থাকবে না, একটা সাবজেক্ট, ওই সাবজেক্ট একটা কাজই করবে, একটা ক্রিয়াপদই থাকবে। তারপর প্রযোজকে আমরা কি বলতেছি, প্রযোজকে মানে সাবজেক্টটা কাউকে দিয়ে কোনো কাজ করায় নিবে। তাহলে তিনি ছাত্রদের অঙ্ক করাচ্ছেন বা তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, আমাকে কোনো একটা কাজ করায় নিচ্ছেন, এই তাহলে এখানে করাচ্ছেন শব্দটা হচ্ছে আমার এখানে প্রযোজক ক্রিয়া। আরেকটা উদাহরণ দেখো, রাখাল কি নিজে ঘাস খাওয়ায়, ঘাস খাচ্ছে না গরু খাচ্ছে? রাখাল গরুকে ঘাস খাওয়ায়। তাহলে এই যে খাওয়ায় শব্দটা কি? খাওয়ায় শব্দটা আমাদের প্রযোজক ক্রিয়া। তাহলে আমার মনে হয় তোমরা প্রযোজক শব্দটা বুঝতে পারছো। রাখাল নিজে করে না, সে গরুটাকে কাজটা করাই নিতেছে, এই জন্য রাখাল হচ্ছে আমাদের প্রযোজক। তারপর এখানে কি আছে একটু খেয়াল করো, নাম ক্রিয়া। নাম ক্রিয়া কি? বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের শেষে আ বা অন্য কোনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয়। এটা অনেক সুন্দর একটা পড়া। এই পড়াটা যখন আমরা সমাস পড়ব, ওখানে প্রাদি সমাস, তারপর হচ্ছে প্রত্যয়ান্ত সমাস, এগুলো আছে, উপপদ সমাস, হ্যাঁ উপপদ তৎপুরুষ সমাস বা প্রকৃতি প্রত্যয়। তাহলে প্রকৃতি প্রত্যয় এই বিষয়টাও কিন্তু আমাদের একটু বুঝতে হবে। তাই জন্য যখন তুমি গ্রামারের বিশেষ করে পদ প্রকরণ পড়বা, হালকা করে ওই তোমার ওই পৃষ্ঠাটা একটু ঘুরে আসবা, যে হচ্ছে হলো এই যে আমাদের প্রকৃতি প্রত্যয় কী আছে এটা একটু বুঝে নিই আমি, একটু ঘুরে আসলে আরও তোমার ক্লিয়ার ধারণা হবে। তাহলে এখানে আমরা বলতেছি আমাদের একটা শব্দ থাকবে, ওই শব্দের সাথে আ বা আনো যুক্ত থাকবে। তাহলে আ বা আনো একটু আমরা একটু যুক্ত করে একটু দেখি কেমন হয়। ধরো আমরা বিশেষ চমক শব্দের সাথে চমকানো এই জিনিসটা রাখলাম, বা চমকা এভাবে রাখলাম। এই যে আনো আমরা যুক্ত করছি, আমরা বললাম চমক, হ্যাঁ আমরা চমক শব্দের সাথে আনো যুক্ত করলাম। আনোটা কি? আনোটা হচ্ছে প্রত্যয়। যখন কোনো শব্দের শেষের দিকে কোনো কিছু যুক্ত হয়, এগুলো কে কে যুক্ত হইতে পারে? এগুলো যুক্ত হইতে পারে বিভক্তি, আর যুক্ত হইতে পারে প্রত্যয়। বিভক্তিটাও আমরা একটা প্রত্যয় ধরে নিই, হ্যাঁ। তাহলে প্রত্যয় যদি হয়, প্রথম অংশটার তো একটা নাম থাকতে হবে, এটাকে বলা হয় প্রকৃতি। এই যে নাম থেকে একটু বোঝার চেষ্টা করো, যদিও একটু অপ্রাসঙ্গিক কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে আমরা বলতেছি যে প্রকৃতি, প্রকৃতি মানেই আমরা কি বুঝি? ন্যাচারাল জিনিসটা না? হ্যাঁ ন্যাচারাল একটা বিষয়, স্বাভাবিক একটা বিষয়। তাহলে প্রথমে একটা শব্দ থাকবে যেটা স্বাভাবিক বোঝাবে, স্বাভাবিক, কোনো বেশি বড় করা না, বেশি ছোট করা না, একদম স্বাভাবিক যেরকম হয়, সেটাকে বলবো আমরা প্রকৃতি অংশ। এটার সাথে আমরা একটু মডিফাই করলাম, একটু ঘষা মাজা করলাম, একটু চমক দিলাম। এই যে চমক থেকে চমকানো, আনো একটু যুক্ত করলাম। তাহলে এই আনোটা কি? আনোটা হচ্ছে প্রত্যয়। প্রথম অংশটার নাম কী হবে তাহলে? প্রকৃতি। শেষের অংশটার নাম কী হবে? প্রত্যয়। প্রত্যয় বাদে আর কি কোনো কিছু শেষের অংশে যুক্ত হয় না? হয়, বিভক্তি যুক্ত হয়। তাহলে এই বিষয়গুলো আস্তে আস্তে করে আমাদের বেসিকে আনতে হবে। তাহলে আমরা যেটা বললাম, আমাদের নাম ক্রিয়াটা কি? নাম ক্রিয়াটা হচ্ছে আমার একটা বিশেষ্য থাকবে, বিশেষণ থাকবে, ধনাত্মক শব্দ থাকবে, এগুলোর সাথে আ বা আনো আমাদের শেষের দিকে যুক্ত হবে। যুক্ত হয়ে কি হবে? এগুলো ক্রিয়া হবে, হ্যাঁ। এই যে ক্রিয়াকে বানালাম আমরা তাহলে বিশেষ্য থেকে ক্রিয়া বানাতে পারি। যেমন আমরা বললাম ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, বি ফ্রেন্ড, ফুল, বি ফুল। ইংরেজিতে যেমন হয় না, বাংলাতেও তাই। বাংলাতে কি? প্রত্যয় যুক্ত হয়ে হয়। তাহলে চমক থেকে চমকানো, এটা আমার কি? এটা হচ্ছে আমার একটা নাম ক্রিয়ার একটা উদাহরণ। তাহলে এরকম আমাদের বিশেষণ দিয়ে আছে, হ্যাঁ বিশেষণ দিয়ে হচ্ছে হলো, তারপর আমাদের ধনাত্মক শব্দ দিয়ে আছে, ছটফটানো, এই যে উদাহরণটা, এগুলো হচ্ছে নাম ক্রিয়ার বিশেষ্য। এরপর আমরা সংযোগ ক্রিয়ায় যাব, একটু খেয়াল করো তোমরা সংযোগ ক্রিয়াটা কি। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা এগুলো যখন থাকবে, এগুলোকে আমরা বলবো সংযোগ ক্রিয়া। তাহলে করা দিয়ে যোগ করে দেখো, গান করা, গরম করা, ঠনঠন করা। তারপর হচ্ছে আমরা যদি বলি রাজি হওয়া বা দেওয়া ক্রিয়াযোগ, হ্যাঁ কথা দেয়া, মন দেয়া, দোষ দেয়া, ধরো থেকে ভাঙন ধরো, মোর্চে ধরো, ক্যাচ ধরো,
তারপর হচ্ছে পাওয়া ক্রিয়াযোগের লজ্জা পাওয়া, কষ্ট পাওয়া, হ্যাঁ, তারপর এইগুলো আছে। তারপর দেখো যে মারা থেকে পকেট মারা, উকি মারা, এগুলো আর কি। তাহলে এই যে পকেট মারা, উকি মারা এগুলো আছে, এগুলা কি এই মারার শব্দটা, তারপর হচ্ছে হলো এখানে ধরা শব্দটা, এখানে দেয়া শব্দটা, এগুলো আমাদের একটু খেয়াল করো। এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের একটা শব্দের সাথে শব্দ সংযোগ করে দেয়। তাহলে যে ক্রিয়াটা বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দ এগুলোর সাথে সংযোগ করে দেয় তাকে আমরা বলবো সংযোগ ক্রিয়া। আরেকটা কি আমাদের আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করো। যৌগিক ক্রিয়া বিষয়টা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, মানে আমার বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়াও থাকবে, সমাপিকা ক্রিয়াও থাকবে। তাহলে একটু যৌগিক ক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা বললাম অসমাপিকা, হ্যাঁ আমরা বললাম অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলে আমাদের হয় যৌগিক ক্রিয়া। স্বাভাবিকভাবে একটা জটিল জিনিস, এটা একটা এটা একটা, একটা দুইটা, দুইটা মিলে একটা হচ্ছে, তার মানে এটা যৌগিক কোনো জিনিস। তাহলে উদাহরণ দেখো মরে যাওয়া, তাহলে মরে যাওয়া, বা আমরা বললাম পড়ে পাওয়া, হ্যাঁ আমাদের একটা গল্প আছে পড়ে পাওয়া। আমাদের তোমরা যদি জানো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া একটা গল্প আছে, এই যে পড়ে পাওয়া, তাহলে এটা যৌগিক ক্রিয়ার একটা উদাহরণ। তো তোমরা যারা পড়ে পাওয়া এই ছোট গল্পটা পড়ছো তারা একটু কমেন্টে লিখো তো পড়ে পাওয়া ছোট গল্পটা পড়ছো কিনা তোমরা, যারা যারা পড়ছো তারা হ্যাঁ লিখো। আচ্ছা সাদিয়া আর আবির তোমরা লিখছো যে স্যার পড়ে পাওয়া গল্পটা তো আমরা পড়ছি, আচ্ছা তোমাদেরকে থ্যাংক ইউ। আর যারা পড়ো নাই তারা একটু পড়ে নিও, অনেক মজার একটা গল্প। তাহলে আমাদের এই ছিল ক্রিয়াপদ নিয়ে আলোচনা। তাহলে যৌগিক ক্রিয়ার উদাহরণটা আমাদের একটা মজার উদাহরণ তোমাদেরকে শেখাই দিলাম বই থেকে, যে পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটি লিখছেন ওই পড়ে পাওয়াটা আমাদের যৌগিক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা এরপর আমরা যেটা পড়বো, আমরা ক্রিয়া বিশেষণ গত ক্লাসে পড়ে ফেলছি, এরপর আমরা আজকে পড়বো হচ্ছে অনুসর্গ। হ্যাঁ তাহলে অনুসর্গ বিষয়টা একটু বোঝার চেষ্টা করো কি আছে। অনুসর্গ বিষয়টা এখানে লিখা আছে দেখো, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে, শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সেসব শব্দকে আমরা বলবো অনুসর্গ। উদাহরণটা দেখো, সে কাজ ছাড়া কিছুই বোঝে না, সে কাজ ছাড়া কিছুই বোঝে না। তাহলে এখানে কি আছে, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে। তাহলে সে কাজ কিছুই বোঝে না, সে কাজ কিছুই বোঝে না, দুইটার মধ্যে লিঙ্ক করে দিল কি অনুসর্গ। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, তাহলে ছাড়া এটা কি, এটা একটা অনুসর্গ। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় তোমাদের MCQ এ 9, 10 MCQ কে এবং চাকরির পরীক্ষায় সেখানেও আসে। হ্যাঁ এই প্রশ্নটাই তুলে দেয়, কিন্তু আমরা পারি না উত্তর করতে, কারণ আমরা বুঝে পড়ি না। তাহলে অনুসর্গ জিনিসটা কি, একটা শব্দ থাকবে বা কয়েকটা শব্দ থাকবে, কয়েকটা শব্দের সাথে আর কয়েকটা শব্দ যুক্ত করতে যেটা সাহায্য করে। তাহলে আমরা কয়েকটা অনুসর্গের উদাহরণ দেখি, অপেক্ষা, অভিমুখে, আগে, পরে, কর্তৃক, কাছে, কারণে, এগুলা। আচ্ছা তারপর নিচেরগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এখানে কি লেখা আছে, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে বা র এর ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে। তোমাকে দিয়ে এই কাজ হবে না, পরীক্ষার জন্য পড়ছে। এই যে জন্য দিয়ে এগুলো হচ্ছে আমাদের কি বিভক্তি উদাহরণ, ঠিক আছে, কিন্তু এগুলো আমরা বলবো এগুলো আমাদের অনুসর্গ। অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। যেখানেই বিশেষণ পাবা, যেখানে ক্রিয়া পাবা, এটা কিন্তু পড়ে ফেলবা, এখান থেকে কিন্তু MCQ আসবেই। যেখানে ক্রিয়া বিশেষণ পাবা ওটা ভালো করে পড়বা, যেখানে ভাববাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য পাবা, হ্যাঁ যেখানে হচ্ছে ক্রিয়া নিয়ে আলোচনা, যেখানে বিশেষণ নিয়ে আলোচনা, এগুলো ব্যতিক্রম। তাই পদ প্রকরণ পড়ার সময় এগুলো একটু ভালো করে আমরা পড়বো। বেশি তো প্রকার আমার পড়তে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো মনে রাখবো, আর আমি এগুলাই তোমাকে হাইলাইট করে দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবা, ক্রিয়া নিয়ে যেগুলা, বিশেষণ নিয়ে যেগুলা। আচ্ছা তাহলে সাধারণ অনুসর্গ কি, এই যে উপরে, মাথার উপরে, কাছে, জন্য, দ্বারা, এগুলো সাধারণ। আর ক্রিয়াজাতটা কি, তাহলে আমরা কি বুঝলাম, ক্রিয়াজাতটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ক্রিয়াজাত কি, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। ভালো করে খেয়ে নাও,
তাহলে এই ভালো করে এটা আমার কি, এটা আমার ক্রিয়াপদ থেকে তৈরি হওয়া, এই জন্য এটাকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়, থেকে থেকে তারপর মন দিয়ে, তারপর বহুদিন ধরে, তারপর হচ্ছে বলে, এগুলো আমাদের কি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ। আশা করি তোমরা অনুসর্গ বুঝতে পারছো, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমরা একটু ফোকাস দেব বেশি। এরপর আমরা যোজক শব্দ পড়বো। হ্যাঁ, যোজক শব্দ অনেকটা কিসের মতো তোমরা একটু আমাকে বলো তো। যোজক শব্দ বলতে কি? যোজক শব্দ মানে ইংরেজি কানেক্টরস, কানেক্ট করে দেয়। অনুসর্গ অনেকটা কানেক্টরসের মতো। তাহলে অনুসর্গ আর যোজক শব্দ একটু পার্থক্য আছে, পার্থক্যটা একটু আমরা বুঝে নিব। কিন্তু দুইটাই আমরা খেয়াল করি, দুইটাই হলো কানেক্টরসের মতো ইংরেজির। ঠিক আছে, আচ্ছা তাহলে এ পর্যায়ে একটু দেখি আমি। আচ্ছা, অনেকে লিখতেছো যে স্যার আমরা তো পড়ে পাওয়া গল্পটা পড়ি নেই। পড়ে পাওয়া শব্দটার জন্য হলেও গল্পটা একটু পড়ে নিও। তাহলে পড়ে পাওয়া কি? পড়ে পাওয়া হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তাহলে যোজক শব্দ ইংরেজিতে আমরা বলছি কানেক্টরসের মতো, যেটা কানেক্ট করে দুইটা বাক্যকে বা শব্দকে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো এই লাইনটা কি লেখা আছে। পদ, বর্গ, বাক্যকে যেসব যুক্ত করে সেগুলোকে যোজক বলে। আর একটু আগে যখন আমরা পড়ে আসছি অনুসর্গ, তখন কি পড়ছি একটু দেখো। অনুসর্গ পড়ার সময় আমরা পড়ছি হলো যে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে যুক্ত করে। তাহলে অনুসর্গ শব্দের পরে যুক্ত হয়ে বাক্যের সাথে যুক্ত হয়। আর যোজক কি করে? যোজক পদ বা বাক্য, দুইটা বাক্য কানেক্ট করে। ঠিক আছে, এইটা হচ্ছে অনুসর্গ আর যোজকের পার্থক্য। কিন্তু তুমি যদি সহজভাবে বলো, সবগুলোই ইংরেজি কানেক্টরসের মতো। নট অনলি বাট অলসো, অ্যান্ডসো, অ্যান্ড, অর, এগুলো যে আছে না, ডু অর ডাই, এই যে ডু অর ডাই বললাম, অর দুইটাকে কানেক্ট করলো না। তো বাংলায় যোজক, অনুসর্গ, তারপর হচ্ছে অনেকগুলা সর্বনাম আছে। হ্যাঁ, এগুলা হলো আমাদের কানেক্টরস ইংরেজির মতো কাজ করে। তাহলে আমরা যোজক মানে কি বুঝলাম? পদ, শব্দ, বাক্যের মধ্যে দুইটা যুক্ত করে দিবে। আর অনুসর্গ মানে কি বুঝলাম? অনুসর্গ মানে বুঝলাম আমরা বাক্যের মধ্যে কয়েকটা শব্দ থাকবে, শব্দের সাথে মিলিয়ে বাক্যটাকে পরিপূর্ণ করবে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এরপরে হলো আমাদের যোজক শব্দের একটু আমরা উদাহরণগুলোতে একটু বোঝার চেষ্টা করি। উদাহরণগুলো কি আছে তোমরা একটু খেয়াল করো। এখানে লেখা আছে যে যোজক শব্দের বিভিন্ন শ্রেণী বিভাগ হয়। নির্দিষ্ট করে বলা নাই, তোমরাও নির্দিষ্ট করে পড়ার দরকার নাই। কিন্তু যোজক শব্দটা ভুললে চলবে না। কেন জানো? কারণ যোজক শব্দটা তোমরা এইচএসসিতে গেলে মুখস্থ লিখতে হবে। এখনকার সুবিধাটা কি, 9-10-এর সুবিধা আছে, এখান থেকে এমসিকিউ আসবে। আর এইচএসসিতে উঠলে তোমার কি মনে করছো যে শেষ, পড়াশোনা শেষ? এমন না। এইচএসসিতে উঠলে এটা আবার মুখস্থ লিখতে হবে। প্রশ্ন আসবে যোজক শব্দ কাকে বলে, যোজক শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। 5 নম্বরের এটা। হ্যাঁ, 5 নম্বরের প্রশ্নের উত্তর। তাহলে 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাকে আমি আজকে জানিয়ে দিলাম। এটা আজকেই পড়াটা শেষ না, এটা আরও বৃহৎভাবে লাগবে। তাই আজকেই ভালো করে পড়ো, একটু মনে রাখার চেষ্টা করো। একবারে মনে হবে না, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, কয়েকবার পড়ো, কয়েকদিন পর পড়ো, দেখবা যে তুমি অনেক ভালো পারতেছো। তাহলে আমরা সাধারণ যোজক মানে কি পড়বো একটু খেয়াল করো। সাধারণ যোজক মানে এ ধরনের যোজক দুইটা শব্দ বা বাক্যকে যোগ করে। এই যে করিম ও রহিম, বা রহিম ও করিম এই কাজটি করেছে, জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। তাহলে সাধারণ দুইটা বাক্যকে যুক্ত করে। বিকল্প যোজক কি? একটা বাদ দিয়ে আরেকটা, ইংরেজি অরের মতো। হ্যাঁ, অরের মতো। লাল অথবা নীল কলমটা আনো, চা না হয় কফি খান। হ্যাঁ, লেট অ্যালোন, তারপরে হলো নট অনলি বাট অলসো, এই ধরনের আর কি। তারপর বিরোধ মানে কি? দুইটার সাথে দুইটা পার্থক্য করবে। কিন্তু তবু, তোমরা এই দুইটাই মনে রাখবা। এই কিন্তু আর তবু, এই দুইটাই বিরোধ বুঝায়। হ্যাঁ, এইভাবেই মনে রাখবা। কারণ মানে কি? কারণটা নিজেই তাই, এগুলো হচ্ছে কারণবাচক। তো এই দেখো এখানে কি লেখা আছে, যে ধরনের যোজক বাক্যের দুইটি অংশের মধ্যে সংযোগ ঘটায় একটি অন্যটির কারণ বুঝাইলে কারণবাচক। বিরোধ বক্তব্যের মধ্যে বিপরীত বা বিরোধ বা কি? বিপরীত অর্থ। হ্যাঁ, বিপরীত অর্থ বুঝাইলেই সেটা বিরোধ। আর বিকল্প কি? একটা অথবা আরেকটা।
সাধারণটা কি, দুইটা সাধারণ বাক্যের মধ্যে যুক্ত হবে। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, সাপেক্ষ। হ্যাঁ, এই সাপেক্ষটা অনেকটা আমাদের হলো এই বিকল্পর মতো। এই বিকল্প আর এই সাপেক্ষ কাছাকাছি। তো তোমরা যেটা করবা, সাপেক্ষ যোজকটা ভালো করে পড়বা, কারণ এই সাপেক্ষ যোজকটা কোথায় কাজে লাগবে জানো? এটা লাগবে আমাদের মিশ্র বা জটিল বাক্য পড়ার সময়। সরল বাক্য তো খুব সহজ, সমাপিকা ক্রিয়া একটা, বক্তব্য সমাপ্ত করলো, কোনো ভেজাল নাই। যখন বাক্যের অনেক বড় হবে, বক্তব্য সমাপ্ত হবে না, তখন আমাদের আসবে জটিল বা মিশ্র বাক্যের পড়া। আর এখানে যেমন তেমন যদি, তারপরে এটি নাইলে সেটি, যে নাইলে যা, যা নাইলে তা, যা তা, যে সে, যেমন তেমন, এই ধরনেরগুলো কি সাপেক্ষ, একটা সাপেক্ষে আরেকটা, এগুলো আমরা সেখানে গিয়েও পাবো। তাই জন্য একটু বুঝে বুঝে পড়ো আর লিঙ্ক করে পড়ো, কোনটার সাথে কোনটা কাজে লাগবে একটু বুঝে নিও। তাহলে আমরা বললাম এই সাপেক্ষ যোজকটা আমাদের লাগবে মিশ্র বা জটিল বাক্য পড়ার ক্ষেত্রে, জটিল বাক্যের উদাহরণে। হ্যাঁ, যদি, তবে, যত, তত, এগুলো আমাদের মিশ্র বা জটিল বাক্যের মধ্যে যে কানেক্টরসটা থাকবে, ওই কানেক্টরটাকে আমরা বলবো সাপেক্ষ যোজক। তাহলে এই ছিল যোজক নিয়ে আরও বিষয় আমরা একটু শিখবো। তার আগে একটু তোমরা এই আবেগ শব্দটা একটু দেখে নাও। এই আবেগ শব্দটি ইংরেজি এক্সক্লেমেটরি যে সেন্টেন্সেসগুলো হয়, এগুলোর কিছুটা একই রকম। তো এখানে অনেক সময় তোমাদের বিস্ময়সূচক চিহ্ন দিয়ে থাকবে, অনেক সময় ছাড়া থাকবে। তো তোমরা একটু এই উদাহরণগুলো বোঝার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। একটু রিডিং পড়ো, তাহলে তোমার কমন সেন্স হবে। আবেগ শব্দ পড়ার ক্ষেত্রে তোমার কমন সেন্স মানে বাক্যটা পড়ে কি মনে হচ্ছে। যদি বাক্যটা পড়ে তোমার মনে হয় এটা দুঃখ বোঝাচ্ছে, এটাকে আনন্দর কোনো কিছু বোঝাচ্ছে, কোনো সম্মতি দেয়া বোঝাচ্ছে, এভাবেই আমরা পার্থক্যগুলো করব। তাহলে আমরা উদাহরণগুলো একটু খেয়াল করি। তোমরা দেখো, বিভিন্ন ধরনের আবেগ শব্দ হয়। এই আবেগ শব্দের মধ্যে ধরো সিদ্ধান্ত আবেগ আমরা বললাম, তাহলে কি, হ্যাঁ আমাদের জিততেই হবে, বেশ তবে যাওয়াই যাক। এই যে দেখো, বেশ তবে যাওয়াই যাক মানে কেউ বেড়াইতে আসছিল ধরো তোমার বাসায়, এবং ওনারা খাওয়া দাওয়া গল্প গুজব শেষ হলো, ওনারা এখন বলতেছে আমাদের তো এখন চলে যেতে হবে, তাই না? তাহলে চলে যাওয়ার ক্ষেত্রে ওনারা বলতে বেশ চলে আমরা এখন চলে যাই, একটা সিদ্ধান্ত ওনারা নিয়ে নিছে। এই সিদ্ধান্ত থেকেই সিদ্ধান্ত আবেগ। আচ্ছা, তারপর দেখো প্রশংসা করা। এই যে আমি বললাম, বাক্য দেখেই বুঝতে পারবা তোমরা, বাহ চমৎকার লিখেছো, প্রশংসা করলাম, সাবাস এমন খেলাই তো আমরা চেয়েছিলাম। তাহলে এগুলো আমরা প্রশংসা, বাক্য দেখলেই বুঝতে পারবো। বিরক্তি, ছি ছি জ্বালা, এই দেখো ছি ছি এরকম কথা তার মুখে মানায় না, তাহলে এই যে ছি ছি বলা, এটাকে বিরক্ত প্রকাশ করা। হ্যাঁ, তারপর দেখো আতঙ্ক, ধরো তুমি ভয় পেলা, আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা, ভয় পাওয়া, এগুলোকে আমরা আতঙ্ক আবেগ বলছি। বাপরে বাপ, এই যে দেখো এই শব্দটার মধ্যে কোনো বিস্ময়সূচক চিহ্ন নাই, কিন্তু বাপরে বাপের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন এখানে আছে। তাহলে আবেগ শব্দ অনেক সময় বিস্ময়সূচক চিহ্ন দিয়েও থাকতে পারে, অনেক সময় এটা ছাড়াও থাকতে পারে। তারপর বিস্ময় আবেগ, দেখো বিস্ময় আবেগ আরে বা এ ধরনের একটা আবেগ বোঝায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আতঙ্ক আবেগ আর বিস্ময় আবেগ দুটো পার্থক্য করবেন কিভাবে? তো এগুলো তোমাদের কমন সেন্স থেকে, হ্যাঁ তুমি বাক্যটা পড়ে তোমার যেটা স্বাভাবিকভাবে মনে হবে ওভাবেই উত্তর করার চেষ্টা করবা। আর এই উদাহরণগুলো কয়েকবার পড়ো, তুমি পার্থক্য ধরে নিতে পারবা। তারপর করুণা কি, দেখো করুণা বুঝালে সেটা হচ্ছে আমাদের করুণা, যেমন আহা বেচারার কি এত কষ্ট, মানে বেচারার অনেক কষ্ট যে আছে। ধরো কারো হাত ভেঙে গেছে, এখন সে হাঁটতেই মানে হাত দিয়ে কোনো কাজই করতে পারতেছে না, বা কারো পা ভেঙে গেছে প্লাস্টার করা আছে সে হাঁটতেই পারতেছে না, তাহলে তুমি বলে ওনার কি কষ্ট, উনি হাঁটতেই পারতেছেন না, এগুলাকে করুণা করা বোঝায়। হ্যাঁ, তারপর সম্বোধন করা, এই সম্বোধনটা আমাদের লাগবে। আমরা যখন কারক পড়বো তখন কিন্তু আমরা সম্বোধন বা সম্বন্ধ তখনও আমরা এই বিষয়টা পাবো। তো এখন শিখে নেই, তখন গিয়ে আমাদের বোঝাটা সহজ হবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, সম্বোধন আবেগে কি, এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত। হে বন্ধু তোমাকে অভিনন্দন, ওগো তোরা জয়ধ্বনি কর, এটা দিয়ে কোনো সম্বোধন বা ডাকা বোঝায়। হ্যাঁ, কাউকে ডাকা, যদি তুমি কাউকে ডাকো, তাহলে ডাকো করলে আমরা কি বলি, সম্বোধন করলাম আমরা। হ্যাঁ, এই বিষয়টাকে আমরা বলবো আমাদের সম্বোধন আবেগ। যেমন ওগো, হে বন্ধু, হ্যালো, ইংরেজিতে আমরা হ্যালো বলি না,
এই হ্যালো আমাদের হচ্ছে সম্বোধন আবেগ। তারপর অলংকার আবেগ, এই বিষয়টা একটু তোমাদের বুঝতে হবে, এটা একটু কঠিন আছে, একটু কাকে বলাটা একটু আমরা খেয়াল করি। এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার ব্যবহৃত। দূর, এ কথা কি বলতে আছে? এই যে এভাবে বলা, হ্যাঁ, সংশয়, অনুরোধ, মিনতি যখন বুঝাবে সেটাকে বলবো আমরা অলংকার। আমরা যখন অর্থতত্ত্ব পড়ি তখন আমাদের এই অলংকারের বিষয়টা আসে। হ্যাঁ, অলংকার বিষয়টার মানে হচ্ছে মাধুর্যতা দান করা। হ্যাঁ, ধরো আমি বললাম যে সে অঙ্কে ভালো, তারপর আমি বললাম বাহ, সে তো অঙ্কে অনেক ভালো। এই যে বাহ দিয়ে একটা প্রশংসা নিয়ে আসা কথাটার মধ্যে, এইগুলাকে আমরা বলি বাক্যের মধ্যে অলংকারের ব্যবহার। তো এভাবে অলংকার ব্যবহার হলে আমরা বুঝতে পারবো যে এটাকে অলংকার আবেগ বলছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তো তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পারছো। হ্যাঁ, এই পর্যায়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তোমরা অনেকেই বলছো যে স্যার আমরা তো ক্লাসটা বুঝতে পেরেছি। তো তোমাদের আমি সহজভাবে পুরো পদ প্রকরণের কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট একটু দেখাই দিচ্ছি, তোমরা এই বিষয়টা একটু খেয়াল করো। তাহলে আমরা যদি প্রথম থেকে চিন্তা করি, আমরা সবার প্রথমেই পড়ছিলাম হচ্ছে আমাদের বিশেষ্য। হ্যাঁ, তো আমরা বিশেষ্য পড়ার ক্ষেত্রে বলছিলাম আমাদের যে এই যে 5 নম্বরের গুণবাচক বিশেষ্য আছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর 6 নম্বর যে ক্রিয়া বিশেষণ আছে এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো তোমরা এই দুইটাতে বেশি করে ফোকাস দিবা। তারপর আমরা সর্বনামের ক্ষেত্রে বলছিলাম আমাদের যে সর্বনাম পড়াটা আছে এটার ক্ষেত্রে আমাদের ব্যক্তিবাচক সর্বনাম, তারপর হচ্ছে আমাদের সকলবাচক সর্বনাম, তারপর অন্যবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা যখন বিশেষণ পড়ছিলাম, বিশেষণ পড়ার ক্ষেত্রে আমরা বলছিলাম আমাদের এই যে গুণবাচক, হ্যাঁ, এই যে গুণবাচক আমাদের যে বিশেষণটা আছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা বলছিলাম আমাদের যে এই যে ক্রমবাচক সংখ্যাগুলো আছে, পূরণবাচক, পরিমাণবাচক, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা বলছিলাম এই যে আমাদের ভাববাচক যে বিশেষণটা আছে এই ভাববাচক বিশেষণটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট। তো এইগুলো আমরা পড়ার সময় বেশি মনোযোগ দিব, তাহলে আমরা পরীক্ষায় ইনশাআল্লাহ অনেক ভালো অ্যান্সার করতে পারবো। আর ক্রিয়া তো আমি আজকে পড়ালাম, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সমাপিকা অসমাপিকা ক্রিয়া। তারপর আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট আমাদের এই 5টা, হ্যাঁ, গঠনগত দিক থেকে, এই গঠনগত দিক থেকে আমাদের যে 5 প্রকার ক্রিয়া আছে এই 5 প্রকার আমাদের জন্য ইম্পর্টেন্ট। সরল ক্রিয়া, তারপর হচ্ছে যোজক ক্রিয়া, নাম ক্রিয়া, এগুলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা এই যে ক্রিয়া বিশেষণ পড়ছি, ক্রিয়া বিশেষণের পুরোটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের জন্য ক্রিয়া বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, ক্রিয়া বিশেষণে সব কিছু পড়বো আমরা। সব কিছু পড়ার পর আমরা হচ্ছে হলো এরপর যদি চিন্তা করি, এরপর আমাদের যে অনুসর্গ তো আমরা শিখে ফেললাম, খুবই সহজ। তার মধ্যে আমাদের ক্রিয়াজাত, এই যে ক্রিয়াজাত যে বিষয়টা আছে এই ক্রিয়াজাত বিষয়টা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাসে যেখানে বিশেষণ পাবা, যেখানে ক্রিয়া নিয়ে আলোচনা পাবা, সেগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপর একটু খেয়াল করো, এরপর হচ্ছে আমাদের যোজক শব্দ। যোজক শব্দের আমাদের সাপেক্ষ সর্বনাম, এই সাপেক্ষ সর্বনামটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। সাপেক্ষ সর্বনামটা অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব। এরপর যদি তোমরা চিন্তা করো আবেগ শব্দ, আবেগ শব্দের ক্ষেত্রে তোমাদের হচ্ছে হলো এই যে অলংকার আবেগ আর সম্বোধন আবেগ, এই দুইটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা পদ প্রকরণ মোটামুটি শেষ করলাম। তো আজকের ক্লাসটা তোমরা যারা মনোযোগ দিয়ে করলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ক্লাসটি এখানে শেষ করছি। আমি ইডু পরিবার থেকে তোমাদের সাথে ছিলাম তোমাদের রৌনক স্যার। তো সবাইকে আবার আল্লাহ হাফেজ জানিয়ে ক্লাসটি